আমি একদমই ইন্ট্রোডিউসিং কম করাবো তোমাদের সাথে, সেটা হচ্ছে ওর কথা ও নিজেই বলবে। আর আমাদের তো এখন সায়েন্স ক্লাস হচ্ছিল, তাই তো? তো আমার ক্লাসটা শেষ হয়ে গেছে, এখন রিজনিংয়ের ম্যাম আসবেন। এবার যেটা কথা সেটা হচ্ছে যে তোমরা যে কারণে পড়ছো বসে দিনের পর দিন, আর যেভাবে তোমরা পরিশ্রম করছো তার ফলাফল আমরা অ্যাকচুয়ালি এক জায়গায় দেখতে পাই চাকরি পেলে, তাই তো? তো এই যে মিষ্টি হাতে করে নিয়ে এসছে, এটাতে কি প্রমাণ করে যে চাকরি পেয়ে গেছে। আর কিছু বলার নেই, আমি এটুকু বলেই ওর মানে রেখে দিয়েছি এখানে। আচ্ছা, এবার যেটা কথা বলা সেটা হচ্ছে যে প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে, সে তার জীবনের পথে চলার, অনেক সুখ দুঃখ ঝড় ঝঞ্ঝা অনেক কিছুই থাকে। তো আমি দেবব্রতকে বলবো প্রথমে পরিচয়টা দিয়ে তোর জীবনের যেসব কথা বলার মতো সবার সামনে মানুষ যাতে এক্সাইটেড হতে পারে সেরকম কিছু থাকলে অবশ্যই। গুড আফটারনুন। হ্যাঁ, চলছে। গুড আফটারনুন সবাইকে। আমার বাড়ি হচ্ছে বীরভূমের সিউড়িতে। তো এইচএস দেওয়ার পরে মোটামুটি ওই 1 বছর পর তপবনে এসেছিলাম। তারপর আমার এখানে জার্নি শুরু হয়। এখন বয়স কত তোর? এখন বয়স 20 বছর 6 মাস। 20 বছর 6 মাস? 20 বছর 6 মাস বয়স। এইচএস দেওয়ার পরে এখানে এসেছিলাম। তারপর থেকে দিব্যি সুন্দর প্রিপারেশন নিতে শুরু করি। তপবন থেকে ক্লাস আসতাম রেগুলারলি। তারপর এই রিসেন্টলি মে মাসে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল, যেটা হচ্ছে ইন্ডিয়ান নেভি। ওর 2টো পোস্ট ছিল, একটা এই সায়েন্স ছিল কোয়ালিফিকেশন, যেটা এইচএসের সায়েন্স দরকার হয়, আর একটার জন্য মাধ্যমিক লেভেলে। তো দুটোতেই আমি অ্যাপ্লাই করেছিলাম। তারপরে রীতিমতো পরীক্ষা হয়ে যে ওটা কলকাতায় পরীক্ষা দিতে গেছিলাম, ওটাই কোয়ালিফাই করলাম, সেটা ছিল প্রিলি। তারপর আমাকে ডাকা হয় বিশাখাপত্তনমে ফিজিক্যালের জন্য। সেখানে গেলাম, ফিজিক্যাল কমপ্লিট করার পর ওখানে মেডিকেলও হলো, তারপর মেন্স এক্সাম হলো, সেই মেন্সটাও দিয়েছিলাম। তো তারই রেজাল্ট বেরিয়েছে রিসেন্ট এই পরশু দিনকে। তো সেখানে একসাথে 2টো এক্সামে কোয়ালিফাই হয়, 2টোরই জয়েনিং লেটার এসছে। একটা 10 তারিখ এসেছে সেপ্টেম্বরের, মানে 2টো চাকরি একসঙ্গে? আর একটা 19 তারিখ। তো যাই হোক, আমার তোমাদের উদ্দেশ্যে বেশি কিছু বলার নেই। প্রত্যেকেই অ্যাসপিরেন্ট আমরা, আজকে আমি পেয়েছি, কালকে তোমরা পাবে। তো শুধু লেগে থাকো আর মোটিভেটেড থাকবে। মাঝে মধ্যে এরকম হয় যে একটু ডাউন হয়ে যাবে, ঠিক আছে? সেই সময় আর কিছু না হোক, অ্যাটলিস্ট বাবা মার মুখে মনে করবে, দেখবে অটোমেটিক আবার মোটিভেশন পাবে। তোমাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য এইটাই যে চাকরি পেয়ে বাবা মার মুখ উজ্জ্বল করা। আর তার জন্য আমার মাঝে মধ্যে হয়েছে, আমি নিজেও বলবো না ডাউন হয়নি। অনেক সময় এরকম কাজ করেছে, ডিপ্রেশন এসেছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে কী হবে, ভবিষ্যতে কী হবে। অনেক ভয়ও দেখেছিল, কারণ আমার টেকনিক্যাল কোনো ডিগ্রি নেই, আমি জাস্ট এইচএস পাস করে এখানে এসেছিলাম, না তো গ্র্যাজুয়েশন আছে। তো অনেকে বলতো যে একটা কোয়ালিফিকেশন কিছু দরকার, এইভাবে শুধু এইচএস পাস করে একটু সমস্যাই হবে। তো ভয়ও পেয়েছি মাঝে মধ্যে, সত্যিই তো কী হবে। কিন্তু তারপর দেখলাম যে না, যেটুকু আছে সেটুকু নিয়ে এগিয়ে যায় না, দেখা যাক কী হয়। না হলে তখন আবার কিছু একটা করতে হবে ভবিষ্যতে। যাই হোক, ঈশ্বরও সহায় হয়েছেন, স্যারেরও আশীর্বাদ ছিল, আমার বাবা মারও আশীর্বাদ, তাদের অবদান সত্যিই যথেষ্ট আমার জীবনে। বাবা মার সাপোর্ট আমি বরাবরই পেয়েছি, আমার দাদা আছে, সেও খুব সাপোর্ট করেছে আমাকে। আর মাঝে মধ্যে আমি সত্যিই যখন ডাউন হয়ে যেতাম, স্যারের কাছেও মাঝে মধ্যে এসেছি। আমি তো হোস্টেলে থাকি এখানে, তপবন হোস্টেলের পরিবেশও যথেষ্ট ভালো, একদম পড়ার উপযোগী। তো তার মধ্যেও যখন ডিস্টার্ব হতো, একটু অসুবিধা হতো, মনে হচ্ছে যে আর কিছু হবে না আমার দ্বারা, স্যারের কাছে আসতাম, স্যার কিছু মোটিভেশন দিত, তার থেকেও যথেষ্ট উপকার হয়েছে সেটা আমার লাইফে। তো যাই হোক, এইটুকুই বলবো যে যুদ্ধ প্রত্যেকে শুরু করেছো, আর স্বেচ্ছায় শুরু করেছো, কেউ তোমাদেরকে জোর করে যুদ্ধে নামায়নি। কিন্তু যখন নিজের থেকে যুদ্ধটা শুরু করেছো, তখন চাইবে অ্যাট এনি কস্ট যুদ্ধটাকে ফিনিশ করা, তাতে যা কিছু হোক। আর ওটাই বললাম, বাবা মার মুখটা মনে করবে, দেখবে অটোমেটিক মোটিভেশন আবার কাজ করবে। আর যাই হোক, লাস্ট একটাই কথা বলবো, এটা কোনো 100 মিটার বা 200 মিটারের রেস নয়, কিন্তু এটা ম্যারাথন রেস। তো এখানে পেশেন্স খুব দরকার, ধৈর্যটা খুবই দরকার। তো বি পেশেন্ট, এগিয়ে যাও সবাই, প্রত্যেকে চাকরি পাও, এটাই শুভকামনা করি। তুই যে পরীক্ষাটায় পাস করেছিস, সেই পরীক্ষার সিলেবাসটা সম্পর্কে যদি এদেরকে বলিস, আর তোমরা এটা শুনতেও তো চাও নাকি, তা সিলেবাসটা সম্পর্কে একটুখানি, আর ওই পরীক্ষা সম্পর্কে, রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে একটু আইডিয়া দিই। আচ্ছা আচ্ছা। তো আমি যেমনটা বললাম প্রথমে, যে রিক্রুটমেন্ট হচ্ছে কোয়ালিফিকেশন
আমি দুটো পোস্টে পাস করেছি, একটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তো মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে সায়েন্স দরকার ছিল এইচএসে, আর মেডিকেলের পোস্ট তো স্বাভাবিকভাবেই ম্যাথ দরকার ছিল না, শুধু বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আর এদিকে ইংলিশ, জিকে, ব্যাস এই কটাই ছিল সাবজেক্ট। তো এর মধ্যে সিলেবাস সীমাবদ্ধ, তবে মাধ্যমিক লেভেলের নয়, এটা এইচএস লেভেলের কোশ্চেন আসতে একটু টাফ। আর যেটা আরেকটা এক্সাম যেটা কোয়ালিফাই করেছি সেটার জন্য মাধ্যমিক পাস দরকার ছিল, সেটা নর্মাল সিলেবাস যেমন ম্যাথ, রিজনিং হয়, ইংলিশ নেই সেখানে, ম্যাথ, রিজনিং আর সায়েন্স ছিল। তো তারপর তো বললাম তোমাদেরকে প্রসেস এরকমই, যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল, ওটা আমি জানতে পারি যাই হোক কোনোভাবে। তো তারপর আমি ফর্ম ফিল আপও করি, ওটার প্রিলি এক্সাম হয়, দুটোই পাস করেছিলাম আমি, দুটোই একই সেন্টার পড়েছিলাম মধ্যমগ্রামে। তারপর দুটোর জন্যই ওই পরপর আমাকে ডাকা হয় 4 তারিখ আর 5 তারিখ বিশাখাপত্তনম। সেখানে আমি যাই, আমার একটা দাদা এখানেই বসে আছে, ওকে নিয়ে গেছিলাম। তো তারপর বিশাখাপত্তনমে ওখানে প্রথমে ফিজিক্যাল হলো, ফিজিক্যাল কোয়ালিফাই করলাম। তারপর আমাদেরকে বসানো হলো মেন্স এক্সামের জন্য। এখানে ফার্স্ট পেপারটা কিন্তু সিবিটির মাধ্যমে হয়েছিল, কিন্তু ওখানে ছিল ওএমআর শিট। তো সেখানে এক্সাম দেওয়ার পরে মোটামুটি একটু ভালোই কনফিডেন্স পেলাম মনের মধ্যে যে যাক এক্সাম ভালো হয়েছে, একটা আশা আছে। আর তারপরে মেডিকেল হলো, মেডিকেলও পাস হলো। তারপর যথারীতি আমি বাড়ি এলাম, প্রায় 1 মাস পর এই গত 23 তারিখ রেজাল্ট করলাম। থ্যাংক ইউ সবাইকে। প্রত্যেকটা সাফল্যের পেছনেই তো অনেক ঘটনা লুকিয়ে থাকে, বা আমরা প্রত্যাশা প্রত্যেকেরই থাকে আমাদের জীবনে সফল হওয়া। তো সফল হওয়ার জন্য কখনো ও যেটা বলে পেশেন্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেকে অধৈর্য হয়ে যাও যে এক্ষুনি চাকরি চাই, সেটা কিন্তু সম্ভব নয়। একটা প্রক্রিয়ার মাধ্যমে হবে সব কিছু, একটা পদ্ধতির মাধ্যমে। ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে পরীক্ষা দিতে হবে, তারপর রেজাল্ট আউট হবে, ফেল করবে 1 বার 2 বার 5 বার 10 বার, তারপরে হয়তো চাকরি হবে। আর যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট কথা, কোন চাকরিটা কার হবে কেউ কিন্তু জানে না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যোগ্যতা অনুযায়ী ম্যাচ করে গেলে ফর্ম ফিল আপ করতে হবে, আর পরীক্ষা দিতে হবে, দিয়ে দেখতে হবে কোথায় তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে বা সুবিধাটা কোথায় হচ্ছে। এইগুলো চুলচিরা বিচার করে পরবর্তী পদক্ষেপের জন্য তোমাকে এগোতে হবে। এভাবেই কিন্তু সাকসেস মানে কমপ্লিট হয়। ঠিক আছে, তা দেবব্রতকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আমি আসছি। যা আচ্ছা স্যার, প্রণামটা করুন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অনেক এগিয়ে চল। Thank you. ঠিক আছে, অনেক এগিয়েছে, কোনো অসুবিধা। আচ্ছা, তো আশা করব যে তোমরাও এরপরে নিশ্চয়ই ভালো কিছু করবে, এগোবে, এবং একদিন তোমরাও সাফল্যের সামনের দিকে চলবে। বাবা মাকে তাদের সন্তানের প্রতি যে কর্তব্য, সেটা তোমাদেরও করতে হবে। বাবা মার কথা মনে করাটা খুবই কর্তব্য। যে কথাটা বললো, খুব ভালো কথাই বললো, তাই না? আচ্ছা, চলো, ম্যাম মনে চলে এসছেন।